আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফাবলিহা বুশরা, আমি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশ কাতার বাণিজ্য, বিনিয়োগ, শ্রমশক্তি রপ্তানি সহ 10 চুক্তি ও সমঝোতা স্মারক সই। প্রধানমন্ত্রী ও কাতারের আমিরের দ্বিপাক্ষিক বৈঠক। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের রিপোর্ট। মানবাধিকার লঙ্ঘনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায় মুক্তির সমালোচনা। বেনজির আহমেদের সম্পদ নিয়ে 2 মাসের মধ্যে দুদককে রিপোর্ট দিতে হাইকোর্টের আদেশ। সরকারি চাকুরিতে 10% বেশি সম্পদ বাড়লে ব্যবস্থা। সনদপত্র মার্কশিট বিক্রির অভিযোগে কারিগরি বোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ। জড়িতরা ছাড় পাবে না বলছে ডিবি। এবং জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ আমিরাতের হামেরিয়া বন্দরে। কয়লা খালাসের পর ফিরবেন নাবিকরা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। বাংলাদেশ ও কাতার ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, শ্রমশক্তি রপ্তানি ও বন্দর ব্যবস্থাপনা সহ 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ সফরে থাকা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দ্বিপাক্ষিক বৈঠকের পর এইসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। সে সময় কাতারের আমিরের নামে মিরপুরের কালশিতে একটি পার্ক ও একটি উড়াল সড়ক উদ্বোধন করা হয়। নীলাদ্রি শেখরের রিপোর্ট। 2 দশক পর কাতারের কোনো শীর্ষ নেতার বাংলাদেশ সফর। দুদিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিন বিশ্বের অন্যতম ধনী দেশ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। এরপর দুনেতার মধ্যে একান্ত ও দুদেশের মন্ত্রিসভার সদস্য ও প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক হয়। আলোচনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে দুদেশের মধ্যে 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। আইনগত বিষয়ে সহযোগিতা, দুদেশের বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দ্বৈতকর পরিহার ও কর ফাঁকি, সাগর পথে পরিবহন, কূটনৈতিক প্রশিক্ষণের সহযোগিতা এবং যুব ও ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা নিয়ে 5টি চুক্তি এবং শ্রমশক্তি, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, বন্দর ব্যবস্থাপনা ও দুদেশের ব্যবসা সংগঠনের মধ্যে যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত সমঝোতা সই হয়েছে। অনুষ্ঠানস্থল থেকে মিরপুরের কালশি এলাকায় পার্ক এবং ইসিবি চত্বর থেকে কালশি উড়াল সেতুটি কাতারের আমিরের নামে নামকরণ করা হয়, যা উদ্বোধন করেন কাতারের আমির। এর আগে 2005 সালে কাতারের সে সময়ের আমির বাংলাদেশ সফরে এসেছিলেন। বাংলাদেশের শ্রমবাজার ও ব্যবসা বাণিজ্য সহ সব দিক থেকে মধ্যপ্রাচ্যের ধনী দেশের আমিরের এই সফর দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ থেকে আরও দক্ষ ও অর্ধদক্ষ কর্মী নিতে কাতারের আমিরের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে সাক্ষাতের সময় রাষ্ট্রপতি এই আহ্বান জানান। বিদেশি বিনিয়োগের জন্য 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা সহ বিভিন্ন সুযোগ সুবিধা তুলে ধরে মেশিনারিজ, আইটি এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ সহ বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতেও কাতারের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে কাতার ও বাংলাদেশের মধ্যে জ্বালানি, নিরাপত্তা ও আইটি সহ বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ায় সন্তোষ প্রকাশ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশে এলএনজি সরবরাহ করায় কাতার সরকারকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে জ্বালানি সহ বিভিন্ন খাতে কাতারের সহযোগিতা আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। পরে দুপুর 2:40 ঢাকা ছেড়ে যান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
শেয়ার বাজারে টানা দরপতনের প্রতিবাদে রাজধানীর মতিঝিলে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। তারা বলছেন, একটি চক্র উদ্দেশ্যমূলকভাবে কারসাজির মাধ্যমে শেয়ারের দরপতন ঘটিয়ে নিজেরা কম দামে শেয়ার কিনে নিচ্ছে। এতে সর্বশান্ত হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। এ অবস্থায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা। পরাগ আজিমের রিপোর্ট। 2 মাসের বেশি সময় ধরে টানা পতনমুখী দেশের শেয়ার বাজার। এ সময়ের মধ্যে 2-1 দিন ছাড়া পতনের বৃত্তে ঘুরপাক খেয়েছেন বিনিয়োগকারীরা। শেয়ার বাজারের বর্তমান অবস্থাকে অস্বাভাবিক উল্লেখ করে প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তারা। দরপতনের পিছনে বিরাট একটা সিন্ডিকেট আছে। আজকে 3টা মাস কিভাবে বাজার পড়ে? পৃথিবীর কোন দেশে এরকম আমরা দেখি না যে লাগাতার বছরের পর বছর এইভাবে বাজার নষ্ট হয়। দরকার হলে এই বাজারটাই বন্ধ করে দেব। শেয়ার বাজারে কৃত্রিম দরপতন ঘটিয়ে লুটপাট চলছে বলেও মন্তব্য করেন তারা। তারা কম দামে শেয়ারগুলো হাতিয়ে নেওয়ার জন্য এই বাজারকে লুণ্ঠন করছে। মার্চেন্ট ব্যাংক, ব্রোকার হাউস, ইনস্টিটিউট, গেমলার, স্পেসিফিক কিছু ব্যক্তিকে হয়তো বা সুযোগ দিচ্ছে। কারা দিচ্ছে এটা সার্ভিলেন্স টিমই ধরতে পারবে। আমার টাকা ছিল 20 লাখ, টাকা হয়ে গেছে 5 লাখ। সব জায়গায় দেশে উন্নয়ন হয়েছে, একমাত্র শুধু শেয়ার বাজারে কোনো উন্নয়ন হয় নাই। এটা লাগাতার দরপতন। এখানে মনে করেন একটা ক্যাসিনো, এটা এত একটা বাজে করে ফেলছে, এখানে কোনো সভ্য ভদ্র মানুষ এখানে আর ইনভেস্ট করবে না। এমন অবস্থায় বিনিয়োগকারীরা সরকারের সর্বোচ্চ মহলের নজরদারি দাবি করেছেন। মার্চেন্ট ব্যাংক, স্টক হোল্ডার, ব্রোকারেজ অ্যাসোসিয়েশন, ডিবিএ প্রত্যেকে একটা কর্পোরেট ম্যানিপুলেশন করে চালিয়ে যাচ্ছে। এরা সরকারকে বিতর্কিত করার জন্য এই গ্রুপটা কাজ করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সর্বক্ষেত্রে অবদান রেখেছেন। এই সরিষার ভিতরে ভূত কারা, তাদেরকে আইনে আওতায় আনেন। দেশের অর্থনীতিতে পুঁজিবাজারের ইতিবাচক অবদান নিশ্চিত করতে কাজ করার আহ্বান জানিয়েছেন বিনিয়োগকারীরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। বার্ষিক মানবাধিকার রিপোর্টে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে, বাংলাদেশে আন্দোলন কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তনে নাগরিকরা সক্ষম হননি। 2023 সালে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর উপর ভিত্তি করে বার্ষিক মানবাধিকার রিপোর্টে বাংলাদেশ সরকারের দুর্নীতির কথাও বলা হয়েছে। দেশের ভেতর এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠনগুলোর উপর সরকারের কঠোর বিধিনিষেধ রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা, গুম, নির্যাতন, স্বেচ্ছাচারমূলক আটক, গ্রেফতার, বিচার বিভাগের স্বাধীনতায় গুরুতর সমস্যা, রাজনৈতিক বন্দী, মত প্রকাশ ও সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বাধা, শান্তিপূর্ণ সভা সমাবেশে হস্তক্ষেপ, রাজনৈতিক কর্মসূচিতে অযৌক্তিক বিধিনিষেধ এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার পরিবর্তনের সুযোগ না থাকা সহ নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের খবর রয়েছে। বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে গুম, হত্যা ও অপহরণের ঘটনা অব্যাহত রয়েছে এবং এইসব ঘটনায় ব্যাপকভাবে দায়মুক্তি দেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে মোট কতজন নিহত হয়েছেন সরকার সেই সংখ্যা প্রকাশ করেনি এবং তদন্তে স্বচ্ছ পদক্ষেপ নেয়নি। দুদককে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের বিষয়ে অনুসন্ধান করে 2 মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দিতে বলেছেন হাইকোর্ট। দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আদালত বলেছেন, সরকারি চাকরিজীবীদের চাকরির শুরুর এবং শেষে সম্পদের ঘোষণা দেয়া সংক্রান্ত আইন করা উচিত। যাদের 10% বেশি সম্পদ বাড়বে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। মাজারুল হক মান্নার রিপোর্ট। সাবেক আইজিপি বেনজির আহমেদ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তার অঢেল সম্পদ থাকা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে একটি গণমাধ্যম। বিষয়টি খতিয়ে দেখতে দুদকে আবেদন করেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। এর মধ্যে আরেক আইনজীবী অনুসন্ধানে বিচার বিভাগের নজরদারির নির্দেশনা চেয়ে আবেদন করেন। শুনানিতে এ আবেদনের বিরোধিতা করেন সাবেক আইজিপির আইনজীবীরা। এই ধরনের নির্দেশনা এবং রুল যদি ইস্যু করা হয় তাহলে অনেক ক্ষেত্রেই যে সংক্ষুব্ধ নাগরিক তার জুডিশিয়াল রিভিউ বা রিট পিটিশনে এসে সেই স্বায়ত্তশাসিত সংস্থা বা সরকারের বিরুদ্ধে প্রতিকার চাওয়ার সুযোগটা কমে যায়। তবে দুর্নীতির বিষয়ে সরকারের অবস্থান জানায় রাষ্ট্রপক্ষ। আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সুতরাং এই বিষয়ে ইনকোয়ারি তদন্ত এটা হতে পারে। দুদক আনুষ্ঠানিকভাবে আদালতকে জানায় তারা বেনজিরের সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছেন। সব পক্ষের বক্তব্য শুনে আদেশ দেন হাইকোর্ট। এই মামলা যদি সুষ্ঠু তদন্ত না হয়, যদি ক্লিয়ারিং সার্ভিস এখান থেকে পায়, তাহলে বাংলাদেশে দুর্নীতির ফ্লাড গেট ওপেন হবে। সেই জন্য আমরা সাবমিশন রেখেছি
কোর্টের এক ধরনের সুপারভিশন প্রয়োজন। মাননীয় আদালত আমাদের সাবমিশন গ্রহণ করে 2 মাস পরে এই তদন্ত রিপোর্টের প্রোগ্রেস এসিসিকে দাখিল করতে বলেছে। অবশ্যই কমিশন আগামী 2 মাসের মধ্যে তার অনুসন্ধান শেষ করতে পারলো কিনা বা অনুসন্ধান কতটুকু কার্য করলো এই মানি লন্ডারিং এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের ব্যাপারে, সেটা আমরা অবশ্যই হাইকোর্ট ডিভিশনকে লিখিত আকারে হলফনামার মাধ্যমে আমরা জানাবো। কর্মকর্তা একটা রিপোর্ট দিবে যখন সে চাকরিতে জয়েন করে এবং যখন সে রিটায়ারমেন্টে যায় তখন তার সম্পদের হিসাব বিবরণী দিবে। এই দুইটার মধ্যে যদি দেখা যায় তার 10%-এর বেশি সম্পদ বেড়েছে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। আমাদের দেশে এই ধরনের একটা আইন হওয়া উচিত। আইনজীবীরা বলছেন সাবেক আইজিবির বিরুদ্ধে অনুসন্ধান দৃষ্টান্ত হয়ে থাকবে। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। শ্রম আইন নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে টালবাহানা করছে বলে মন্তব্য করেছেন শ্রম প্রতিমন্ত্রী। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের চাওয়া পূরণ করতে না পারলে দেশটি এক ধরনের দাবি করতে থাকে। যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করার চেষ্টা করলেও অনেক সময় তা পারা যায় না বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা পেতে বাংলাদেশ দাবি করে এলেও ঢাকায় এসে শ্রম অধিকার পরিস্থিতি আরও উন্নত করার শর্ত দিয়েছে দেশটির বাণিজ্য প্রতিনিধি দল। শ্রম আইনের সংশোধন নিয়েও জানতে চায় যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এ বিষয়ে শ্রম প্রতিমন্ত্রীর কাছে বাংলাদেশের অবস্থান জানতে চান সাংবাদিকরা। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে বড় সুবিধা আদায় করতে নানা শর্ত তৈরি করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এগুলো টালবাহানা করতেছে। এগুলো তো তারা একটা করলে আরেকটা পারবে, সেটা যতক্ষণ আমরা তাদের প্রয়োজন মিট করতে পারবো না ততক্ষণ তারা আমাদের সাথে এগুলো করতে থাকবে। তারা যদি বলে যে আমাদেরকে গ্যাস দিয়ে দাও বা আমাদেরকে ওই সেন্ট মার্টিন আইল্যান্ড দিয়ে দাও, এটা তো বঙ্গবন্ধুর মেয়ে, ভাঙবে না, মস্কে যাবে। পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রকে যে পরোয়া করতে হয় তা স্মরণ করিয়ে নজরুল ইসলাম চৌধুরী বলেন, স্বকীয়তা বিলিয়ে দিয়ে কারোর সঙ্গে আপোষ করবে না সরকার। তারা যেগুলো দেবে এগুলো আমরা যাচাই বাছাই করব। যেগুলো নিতে পারবো না এটা বিনয়ের সাথে বলবো যে এটা আমাদের এই কারণে নেওয়া যাচ্ছে না। যেগুলো নিতে পারবো আমরা তাদেরকে বলবো যে আমরা এগুলো নিচ্ছি। আপনারাও বুঝেন এরা কি জন্য কি করে, কোন সময় কি করে, তাদের কি উদ্দেশ্য, এটা তো আমরা বোঝা মুশকিল। তো যাই হোক, এরপরও তারা আমাদের বন্ধু, আমাদের সহায়তা করে তারা। আমরাও চেষ্টা করব তাদের সত্যগুলো রাখার জন্য। আমরা হয়তো অনেক সময় তাদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করি, এরপরও পারি না, এটা আমাদের ভাগ্য খারাপ। শ্রম আইন সংশোধনে আন্তর্জাতিক শ্রম সংস্থার পরামর্শ বিবেচনা করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। বৈশাখের দাবদাহে পড়ছে সারা দেশ। গরম ও অস্বস্তিতে হাঁসফাঁস অবস্থা। প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন, বিশেষ করে নাভিশ্বাস উঠছে শ্রমজীবী মানুষের। আবহাওয়া অফিস থেকেও সহসা সুসংবাদ মিলছে না। এমন অবস্থায় দিনের বেলা বাইরে চলাচলে সাবধানতা অবলম্বনের কথা বলছেন বিশেষজ্ঞরা। আক্তার হোসেনের রিপোর্ট। চলমান তাপপ্রবাহে দেশে মরুর উত্তাপ ছড়াচ্ছে। রোদের প্রখর তাপে ওষ্ঠাগত জনজীবন। রাজধানীতে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। কাঠফাটা রোদে বিপাকে শ্রমজীবী মানুষের দুর্ভোগ চরমে। পরিবেশ যাই থাকুক, জীবিকার তাগিদে ছুটতে হয় তাদের। পরিশ্রম না করলে তো আমরা খাইতে পারবো না, থাকতে পারবো না, তাই কষ্ট করতে হয় গরমে। ঠান্ডা লাগলে তারপরে একটু বেশি কাজ হয়ে যায়, আর গরমের কারণে কাজটা হইতেছে না, কাজ কম হইতেছে। বাসায় বই থাকবো, আমরা খাওয়াবো কারা? খান তো মানুষ নেই, ওই জন্য কাজ করি। কদিনে তাপ করতেছে, তারপরে কষ্ট করে কাম করি, এখন তো পেটে ভাত দেওয়া লাগবো। গরমে তো কুলাইতে পাইনি, তা তো মনে করি না জুড়েই এনে কই আসি কাম করি, আবার এনে জুড়েই আবার এনে কাম করি, হয়তো এনে পানি টানি খাই, এইরকম করিয়ে এই যে কাদা চারের মতন দাবি করিয়ে কাজ করি, বাসায় যা ফ্যানের তলে বইয়ে থাকি। তাপপ্রবাহ আরো কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একটু বাতাস বেড়ে গেছে এবং আজকে একটু মেঘও আছে, এই জন্য আমাদের যে 24 ঘন্টা ফোরকাস্টে আছে আজকে তাপমাত্রা একটু কমতে পারে। আগামীকাল আবার দেখা যাচ্ছে মেঘ অনেকটা কেটে যাবে, কেটে যে আবার দিনের তাপমাত্রা আগামীকাল পরশু আবার একটু বাড়তে পারে।
আর যেহেতু আপনার একটু মেঘ আছে, তার সাথে একটু বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে আপনার ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ওইসব জায়গাতে। তবে বাদ বাকি জায়গায় তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। তীব্র গরম থেকে বাঁচতে প্রচুর পানি পান ও যতটা সম্ভব ছায়ায় থাকা সহ সতর্কতার সাথে চলাফেরার কথা বলছে আবহাওয়া অধিদপ্তর। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট ও মার্কশিট বিক্রির সঙ্গে বোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যান আলী আকবর খানের জড়িত থাকার অভিযোগ প্রমাণ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। ডিবি প্রধান হারুনুর রশিদ বলেছেন, ওই ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। শাকের আদনানের রিপোর্ট। সার্টিফিকেট ও মার্কশিট বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যান আলী আকবর খান ও বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কেফায়েতুল্লাহকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দা কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদ শেষে আলী আকবর খান দাবি করেন, সনদ বাণিজ্যে গ্রেপ্তার তার স্ত্রী শেহলা পারভিন জড়িত কিনা জানা নেই। নিজেকে নির্দোষ দাবি করলেও বলেন ওই ঘটনার দায় তিনি এড়াতে পারেন না। আমি তার বিষয়ে কিছুই জানি না, এটা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন, এটা তদন্ত চলছে, তদন্তকারী কর্মকর্তা আমার সম্পর্কে কিছু তথ্য খুঁজে বের করতে পারে, করবে। ডিবি জানিয়েছে ওই ঘটনায় সাবেক চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের প্রয়োজনে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে একটা কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং তার পরিবার বলতে সিস্টেম অ্যানালিস্ট, পরীক্ষা নিয়ন্ত্রক, সচিব, আরও অনেকে মিলে সিন্ডিকেট বানিয়ে তারা যেভাবে জাতির সাথে প্রতারণা করেছে, শিক্ষা ব্যবস্থার মানদণ্ডকে ভেঙে দিয়েছে এবং জালিয়াতির ঘটনা ঘটিয়েছে, এটা আসলে আমাদের সাধারণ মানুষ তথা বাংলাদেশের মানুষের কাছে এটা কাম্য হতে পারে না। তাই আমরা একে একে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসব। এর আগে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সদ্য সাবেক চেয়ারম্যানের স্ত্রী এবং বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী একেএম শামসুজ্জামান সহ বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানের 6 জন অসাধু কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে 5 জন দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। সনদ বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। সোমালীয় জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের আজমানের হামেরিয়া বন্দরে নোঙর করেছে। জাহাজটি স্থানীয় সময় সোমবার রাতে বন্দরে নোঙর করে বলে জানিয়েছেন দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল BM জামাল হোসেন। জাহাজের 26 নাবিক সুস্থ রয়েছেন বলেও জানান তিনি। বন্দরে কয়লা খালাসের পর নাবিকরা দেশের পথে রওনা হবেন। মেহেদী হাসানের তথ্য, ভিডিও চিত্রে তাফহিমুল ইসলাম সুজনের রিপোর্ট। ভারত মহাসাগর থেকে কয়লা বোঝায় বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ 12 মার্চ দখল করে নেয় সোমালি জলদস্যুরা। জাহাজটিতে থাকা 23 বাংলাদেশি নাবিককেও জিম্মি করে তারা। 31 দিন পর 14 এপ্রিল সমঝোতার মাধ্যমে জাহাজ ও নাবিকদের মুক্তি দেয় জলদস্যুরা। মুক্তির পর সংযুক্ত আরব আমিরাতের আমজানের হামেরিয়া বন্দরে পৌঁছায় এমভি আবদুল্লাহ। সোমবার রাতে জাহাজটি দুবাইয়ের আমজানের হামেরিয়া বন্দরে নোঙর করে। বাংলাদেশ মিশন, জাহাজ কর্তৃপক্ষ ও ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিনিধি সহ 15 সদস্যের দল জাহাজটি পরিদর্শন করেছেন। জাহাজের মাস্টার জানিয়েছেন তারা সবাই সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা সুস্থ এবং অক্ষতভাবে আমাদের ডেস্টিনেশন সাবজায় পড়ে আসছি। তো আমি সবার কাছে দেশবাসী এবং বহির্বিশ্বে যারা আমাদের জন্য দিন রাত দোয়া করেছেন এবং আমাদের মালিক পক্ষ সর্বপক্ষ চেষ্টা করে আমাদেরকে অতি অল্প সময়ে আমাদেরকে মুক্ত করে এনেছেন, সেজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি। নাবিকদের মনোবল চাঙ্গা রয়েছে বলে জানিয়েছেন দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটর জেনারেল। প্রত্যেকটি নাবিকের সাথে কথা বলেছি, তারা সুস্থ আছে, তাদের মনোবল যথেষ্ট চাঙ্গা আছে। ডক্টর তিনি আছেন, তিনি সবার সাথে কথা বলেছেন, দেখেছেন এবং প্রাথমিক যে প্রযোজ্য ক্ষেত্রে যে হেলথ চেকআপের যে বিষয়টি আছে সেটি তিনি দেখভাল করছেন। হামেরিয়া বন্দরে কয়লা খালাস প্রক্রিয়া শেষে নাবিকদের সবাই জাহাজে করে দেশে ফিরবেন বলে জানিয়েছেন এমপি আবদুল্লাহর কর্তৃপক্ষ। তাফহিমুল ইসলাম সুজন, চ্যানেল আই। এবার রয়েছে আই স্পোর্টস। ধন্যবাদ আপনাকে। এবার অন্যান্য খবর।
ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান বাস্তবায়ন হলে 1.5 কোটি মানুষ বাস্তুচ্যুত হওয়া থেকে রেহাই পাবে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান এক্সপোর দ্বিতীয় দিনে আন্তর্জাতিক প্রতিনিধিদের কাছে এসব তথ্য তুলে ধরে বাংলাদেশ। স্বল্পোন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার পরিকল্পনা বাস্তবায়ন করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, উন্নত দেশগুলো কার্বন নিঃসরণ কমাচ্ছে না। জলবায়ু অভিঘাত মোকাবিলায় তৈরি ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান বাস্তবায়নে 2050 সালের মধ্যে বাংলাদেশের $230 বিলিয়ন দরকার বলেও জানান সাবের হোসেন চৌধুরী। এমন বাস্তবতায় আন্তর্জাতিক মহলের এগিয়ে আসার বিকল্প নেই বলেও মত দেন সংশ্লিষ্টরা। ইউএনএফসিসি প্রসেস থেকে অর্থায়ন পাওয়া কিন্তু বেশ ডিফিকাল্ট, এবং আমরা ফরচুনেট যে আমাদের দেশের সরকার এটা হচ্ছে ক্লাইমেট ফিস্কাল ফ্রেমওয়ার্কের আওতায় প্রায় $3.3 বিলিয়ন ওনারা এই অর্থ বছরে তারা অর্থায়ন কিন্তু করছেন। তো এটা ক্রমাগত অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে টাকা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে কিন্তু আসলে ন্যাপ বাস্তবায়নটা আমাদের জন্য কিছুটা সহজ হবে। এই যে বাংলাদেশের এই পরিকল্পনাগুলো, এটা তো অন্যান্যরাও তারা ফলো করতে চেষ্টা করছে। তারপরে একটা হচ্ছে আমরা যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সাথে যে সহযোগিতা, যেমন নেপালে যদি বেশি বরফ গলে যায় বা সেখানে যদি বেশি বৃষ্টিপাত হয়, আমরা জানি তার প্রভাব বাংলাদেশে হয়তো 3-4 দিনের মধ্যে আসবে। এই যে তাদের সাথে যে আমরা একটা যোগাযোগ স্থাপন করলাম, তারা আমাদেরকে আগাম বলে দিচ্ছে যে দেখো এখানে এই ঘটনা ঘটছে, এবং সেই হিসাবে আমরা আবার আমাদের প্রস্তুতি নিচ্ছি। সো এই বিষয়গুলো আমি মনে করি গুরুত্বপূর্ণ। সংবাদে এরই সঙ্গে নিয়ে নিচ্ছে একটা বিরতির পর জানিয়ে ফিরব। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ করায় যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্মচারী গ্রেফতার। ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর 35টি রকেট নিক্ষেপ। পরবর্তী আয়োজনে বিএফটিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের বিজয়ী কমিটির শপথ অনুষ্ঠান শেষে শিল্পী সমিতির সদস্য, সাংবাদিক ও ইউটিউবারদের মধ্যে মারামারিতে 10 জন আহত হয়েছে। এক পর্যায়ে চেয়ার ছোড়াছুড়ির ঘটনাও ঘটে। চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য শিবা শানুর সঙ্গে ইউটিউবারদের কথা কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সাংবাদিকরা সেখানে গেলে তাদের সঙ্গেও বাকবিতণ্ডা হয়। পরে সন্ধ্যা 6:15টার দিকে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলায় নেতৃত্ব দেন শিবা শানু, চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো। শুষ্ক সংরক্ষণে বৈদেশিক সংস্থা সহ সংশ্লিষ্টদের যথাযথ উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। গঙ্গা নদীর ডলফিন ব্যবস্থাপনা ও সংরক্ষণ নিয়ে রাজধানীতে প্রথম আন্তর্জাতিক সম্মেলনে মন্ত্রী বলেন, বাস্তুতন্ত্র রক্ষায় শুষ্ক সংরক্ষণ গুরুত্বপূর্ণ, না হলে খাদ্যচক্রে এর বিরূপ প্রভাব পড়বে। ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এবং বিশ্বের নানা দেশের গবেষকরা সম্মেলনে যোগ দেন। গবেষকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের নদীগুলোতে শুষ্কের সংখ্যা কমছে। শুষ্ক সংরক্ষণে 10 বছরের জন্য 157 কোটি টাকা প্রয়োজন বলে জানান সংশ্লিষ্টরা। এবারে রয়েছে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ করায় নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী ও কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। কলাম্বিয়া এবং ইয়েল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও আন্দোলন ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে 35টি রকেট নিক্ষেপ করেছে লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ইসরায়েল জানিয়েছে, রকেটগুলো ফাঁকা স্থানে পড়ায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তাফহিমুল ইসলাম সুজনের রিপোর্ট। গত বছরের 7ই অক্টোবরের পর থেকে গাজা ইসরায়েল যুদ্ধ চলছেই। নিরীহ গাজাবাসীর উপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধ বন্ধের জন্য বিশ্বের বিভিন্ন দেশ আহ্বান জানালেও তা মানছে না ইসরায়েল। এবার গাজা যুদ্ধের বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, কলম্বিয়া ও ইয়েল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। আন্দোলন থামাতে কিছু শিক্ষার্থী ও কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। এই পরিস্থিতিতে সশরীরে ক্লাস বাতিল করে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক মানবাধিকার রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে গাজায় ইসরায়েলে বর্বরতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যুক্তরাষ্ট্র দ্বৈতনীতি অবলম্বন করছে কিনা এমন প্রশ্ন তোলেন সাংবাদিকরা। ইসরায়েলের উত্তরাঞ্চলের রকেট নিক্ষেপ করেছে লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এর জবাবে দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজায় বিভিন্ন শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অধিকৃত পশ্চিম তীরে সামরিক অভিযানের সময় ৪৪ বছর বয়সী এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনীর উপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইসরায়েলের সামরিক বাহিনীকে নিষিদ্ধ করার প্রচেষ্টার বিরুদ্ধে সমস্ত শক্তি দিয়ে লড়াই করবে ইসরায়েল। তাফিমুল ইসলাম সুজন, চ্যানেল আই। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি শপথ নিয়েছে। মঙ্গলবার বিকেলে এফডিসি প্রাঙ্গণে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরকে শপথ পাঠ করান চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াত। এরপর বাকি সদস্যদের শপথ পড়ান সভাপতি মিশা সওদাগর। সব ধরনের ভেদাভেদ ভুলে চলচ্চিত্রের কল্যাণে কাজ করার প্রত্যয় জানায় নতুন কমিটি। লাল্লা নওশিনের রিপোর্ট। চলচ্চিত্র শিল্পী সমিতির নীতিমালায় শপথের লিখিত নিয়ম না থাকলেও দায়িত্ব নেওয়ার আগে মিলাদ পাঠ করে নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগরকে শপথ বাক্য পাঠ করান নির্মাতা কাজী হায়াত। আমি মিশা সওদাগর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে। এরপর কমিটির বাকি সদস্যদের একসাথে শপথ পাঠ করান সভাপতি মিশা সওদাগর। ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। আয়োজনের নিপুণ কলি পরিষদ থেকে নির্বাচিত ৩ সদস্য না গেলেও সবাইকে নিয়ে কাজ করে যাওয়ার প্রত্যয় জানান নবনির্বাচিত কমিটি। আমাদের ২১ জনে ১৮ জন এসছে, অন্য প্যানেল থেকে যে ৩ জন এসছে, দেবদর সাহেব বলেছে ওরা আমার সন্তান, আর আমি বলছি ওরা আমার ভাই, ওরা আমার বোন। ওই ৩ জনকে আমরা বরণ করে নিয়েছি। এখন একটাই প্যানেল, মিশা দীপজোর প্যানেল। বিন্দু মাত্র কারো যাতে কোনো রকম কনফিউশন না থাকে। ওই ৩ জন আমারই, তার সন্তান, সে বলেছে আমার সন্তান ওরা মিশা। আমি বলছি ভাই আপনার সন্তান দিলে আমার ভাই বোন। অতএব এভাবে করে ইনশাল্লাহ আমরা গোটা টিম এগিয়ে যাব। বিগত দিনে সমিতিতে অনেকে অনেক কিছু করেছে, আমাদের এই ২ বছরে নতুনত্ব কিছু পাবেন ইনশাল্লাহ। পরে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানায় এফডিসি কেন্দ্রিক বিভিন্ন সংগঠনের সদস্যরা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে পূবালী ব্যাংক কৃষি সংবাদ। রাঙামাটির পাহাড় ও ঝালকাঠিতে সূর্যমুখী ফুলের আবাদ হচ্ছে। পাহাড়ি এলাকায় আগে সূর্যমুখী কম দেখা গেলেও অন্য ফসলের সাথে এখন পাহাড়ের প্রত্যন্ত গ্রামেও সূর্যমুখী বাগানের দেখা মিলছে। ঝালকাঠিতে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে প্রণোদনা ও প্রদর্শনী করে সূর্যমুখী আবাদ সম্প্রসারণের কাজ করছে। রাঙামাটি থেকে মনসুর আহমেদ ও ঝালকাঠি থেকে মানিক রায়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। রাঙামাটির বিভিন্ন উপজেলা সহ সদর উপজেলার সাতছড়ি ইউনিয়নের শুকুরছড়ির বিভিন্ন মাঠে সূর্যমুখীর বাগান করা হয়েছে। পাহাড়ে পতিত জমিতে প্রদর্শনী প্রকল্পের আওতায় সূর্যমুখী ফুল চাষ করেছেন চাষিরা। সূর্যমুখী করে এখন দেখা যাচ্ছে যে ফল তো ভালো আইছে। সারা বছর যাতে সূর্যমুখী তেল নিজেরাই ব্যবহার করতে পারি, খেতে পারি, চাহিদা মেটানোর পর যদি বেশি ফলন হয় আমরা আবার বিক্রিও করব। কৃষি সম্প্রসারণ যদি এই প্রজেক্টটা যদি আবার যদি করে তাহলে অবশ্যই আমিও এই সূর্যমুখী বাগান করবো বলে আশা করতেছি। রাস্তার পাশে ভিউটা মানে একদম অসাধারণ। আমরা সবাই দেখতে আসছি, এখানে ছবি তুলতে আসছি, আমাদের অনেক ভালো লাগতেছে এখানে এসে। পাহাড়ে পতিত ও অনাবাদী জমি সূর্যমুখী চাষের আওতায় আনতে নানা পদক্ষেপ নিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। সূর্যমুখী উৎপাদিত হচ্ছে, এখন মাঠে ফুলের পর্যায়ে রয়েছে সূর্যমুখীগুলো।
এটা অত্যন্ত চমৎকার সম্ভাবনাময় একটা ফসল হিসাবে আমি মনে করি পার্বত্য চট্টগ্রামের জন্য। মানুষজন যেভাবে আগ্রহ নিয়ে চাষ করতেছে, সাথে যদি আমরা প্রযুক্তিগত বিষয়গুলো তাকে একটু সচেতন করে দিতে পারি, কোন কোন স্টেজে কি করতে হচ্ছে সেটাকে যদি একটু গাইড করতে পারি, আমাদের ভালো ফলন আমরা আশা করি। ঝালকাঠির 4 উপজেলায় এবছর প্রণোদনা ও প্রদর্শনী মিলিয়ে 274 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে। আমাদের ফল খুবই ভালো দেখা যাচ্ছে। সূর্যমুখী চাষ করছি, আশানুরূপ আবহাওয়া অনুকূলে থাকায় ফলন খুব ভালো। জাতভেদে হেক্টর প্রতি সূর্যমুখীর উৎপাদন হয় 1.5 থেকে 2 মেট্রিক টন। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। আইনের তোয়াক্কা না করেই সুনামগঞ্জের হাওরের জলাশয় সেচে মাছ আহরণ করছে ইজারাদাররা। এতে মিঠা পানির মাছ বিলুপ্ত হওয়ার পাশাপাশি ধ্বংস হচ্ছে জলজ প্রাণী, হুমকির মুখে বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য। প্রকাশ্যে এই মহোৎসব চললেও কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। আফরোজা হাসির রিপোর্ট। মাঘ থেকে চৈত্র মাস পর্যন্ত হাওরে মাছ আহরণের মৌসুম। এ সময় জলমহাল না শুকিয়ে জলাশয়ে 4 ফুট পানি রেখে মাছ আহরণের নিয়ম রয়েছে। নিয়ম ভঙ্গ করলে ইজারা বাতিল সহ আইনি ব্যবস্থা নেয়ার বিধানও আছে, কিন্তু এসব নিয়ম নীতির তোয়াক্কা করছে না ইজারাদাররা। দিরাই চাতল, বালুচড়া, চন্দ্রঘোনা, দীঘা বিল সহ সুনামগঞ্জের 500-র বেশি জলমহালে সেচ যন্ত্র বসিয়ে মাছ ধরছে প্রভাবশালী ইজারাদাররা। এতে প্রজনন ব্যাহত হওয়ায় বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ। সব বিল আমরা ফিসাই জায়গা বা যে মাছ আছে, এটার ডিমগুলো থাকে না, ডিম না থাকাতে গিয়ে সেটা তো আমরা ফসল আর কোনো তো পাওয়া যাইতেছে না। যদি বিল বাদল না শুকায় তাহলে আমরা এই পাবলিক অঞ্চলের মানুষে মাছই খাইব। আমরা মাছ খাই দই রান্না খাইতে হইব না, নৌকা বাইরে গেলে মাছ আমরা খাইতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমেও কমছে না মৎস্য নিধন। এখানে অনেক হাওর রয়েছে। শুকনো মৌসুমে বিশেষ করে যে হাওরে পানি কমে যায়, কিছু কিছু হাওরে অনেক সময় দেখা যাচ্ছে শুকিয়ে মাছ ধরার প্রবণতা দেখা যায়। তা আমরা আমাদের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে, উপজেলা পুলিশের সহযোগিতা নিয়ে যেখানে শুকানোর খবর পাই সেখানে তাৎক্ষণিকভাবে গিয়ে শুকানো বন্ধ করার ব্যবস্থা করা হয়। এই শুকানোর থেকে যাতে একেবারে না ধরতে পারে, এই জন্য আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা দুটাই চলছে এক পাশাপাশি। জলজ উদ্ভিদ ও প্রাণীর পাশাপাশি পুরো জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত উদ্যোগের দাবি সংশ্লিষ্টদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, সংবাদে এর সঙ্গে নিয়ে নিচ্ছে আরও একটা বিরতি। বিরতির পর জানিয়ে ফিরব। চলুন যাওয়া যাক পরবর্তী আয়োজনে। বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় 8টি মেয়ের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। উপজেলা ভোট নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানিয়েছেন, সন্ত্রাস দমনে যৌথ অভিযান চলমান থাকায় ওই 3 উপজেলায় 8টি মেয়ে ভোটের পরিবেশ নেই বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপি সহ বিভিন্ন দলের অংশগ্রহণে উপজেলা নির্বাচন উৎসব মুখর হবে বলে আশা করছে নির্বাচন কমিশন। তবে উপজেলা নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়ে ভালো হবে জানিয়ে সচিব বলেন, সরকারি দলের এমপি মন্ত্রীদের স্বজনদের ভোটে অংশ না নেবার সিদ্ধান্ত একটি রাজনৈতিক দলের সাংগঠনিক সিদ্ধান্ত। তবে ভোটে দাঁড়ানোর অধিকার গণতান্ত্রিক। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন 5ই জুন হবে বলেও জানান জাহাঙ্গীর আলম। আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা যে রিপোর্ট এখানে উপস্থাপন করেছেন, তারা নির্বাচনে কোনো ধরনের সহিংসতার সম্ভাবনা রয়েছেন মর্মে তারা রিপোর্টে উল্লেখ করেন নাই। তারা বলেছেন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, যেহেতু অনেকগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করছেন সেখানে তাদের দলীয় প্রতীক ছাড়া, সুতরাং একই দলের একাধিক সংখ্যক পদপ্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এছাড়াও রিপোর্টগুলোতে আমরা দেখতে পেয়েছি যে দলগুলো নির্বাচন বর্জন করেছেন মাঠ পর্যায়ে তাদেরও কিছু কিছু অনুসারীরা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন মর্মে আমরা জানতে পেরেছি। সুতরাং নির্বাচন কমিশন আশা করে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। বাংলাদেশ জার্মান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি BGCCI এর 25 বছর পূর্তি উপলক্ষে সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি এম মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অচিম স্ট্রোস্টার। অনুষ্ঠানে এই সময় বিভিন্ন দূতাবাসের প্রতিনিধি, কূটনীতিক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে BGCCI এর প্রাক্তন সদস্যদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক
আয়োজনে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, পরিবেশ বান্ধব সোনালী আঁশ পাট বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে। শুধু তাই নয়, বাঙালির অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে পাটের ভূমিকা একটি স্বীকৃত ইতিহাস। রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার জেডিপিসি আয়োজিত বহুমুখী পাট পণ্যের একক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রৌফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনা তারা, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ নুরুজ্জামান, জেডিপিসির পরিচালক গোপাল চন্দ্র দাস। 25 এপ্রিল পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। তৈরি পোশাক খাতের দুর্ঘটনা পরবর্তী অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের নানামুখী সহযোগিতা ও কমপ্লায়েন্সের সাফল্যকে কাজে লাগিয়ে অন্যান্য কর্মক্ষেত্রেও আগামী দিনে নিরাপদ করে তুলতে হবে। আর সেজন্য প্রয়োজন সরকার, মালিক ও ট্রেড ইউনিয়ন সমন্বয় ত্রিপক্ষীয় কাঠামোকে সক্ষম করে তোলা। জাতীয় প্রেস ক্লাবে রানা প্লাজা ধসের 11 বছর স্মরণে বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলসের উদ্যোগে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বিলসের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান সিরাজের সভাপতিত্বে আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব নজরুল ইসলাম খান। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি আরও একটা বিরতি। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। সিরিয়াতে আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। চলুন যাওয়া যাক সবশেষ আয়োজনে। সারা দেশে বইছে তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে ডায়রিয়া ও সর্দি কাশি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। সরকারি হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে শিশু বেশি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। এক সপ্তাহ ধরে প্রায় সারা দেশে মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অসহনীয় গরমে নাকাল মানুষ। ঘরে বাইরে কোথাও স্বস্তি মিলছে না। চাঁদপুরের হাসপাতালগুলোতে রোগীর ভিড় বেড়েছে প্রায় 3 গুণ। সিট না পেয়ে হাসপাতালের বারান্দায় থেকে চিকিৎসা নিচ্ছেন অনেকে। প্রচন্ড গরমের কারণে এর এই সময় ঠান্ডা লেগে গেছে এবং পাতলা পায়খানা হইতেছে। ডাক্তার দেখা এবং ভর্তি হওয়ার কথা বলছে। প্রচুর সর্দি, চোখ দিয়ে নাক দিয়ে সমানে পানি পড়ছে আর মাথাটা অনেক গরম হয়ে যায়, প্রচন্ড গরম হইয়া কালকে দুপুরের দিকে আপনার খিঁচুনি উঠে গেছে একবারে, মানে গরমের থেকে। হ্যাঁ, পরে মেডিকেল নিয়ে আসছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে গত 4 দিনে শিশু ভর্তির সংখ্যা 400-রও বেশি। প্রতিদিন গড়ে প্রায় 102 জন রোগী ভর্তি হচ্ছে। আমরা আমাদের সাধ্যমতো সেবা চিকিৎসা দিয়ে যাচ্ছি। আমাদের হসপিটাল থেকে আমাদের ওষুধপাতি আমরা দিচ্ছি রোগীদেরকে। আমরা চেষ্টা করতেছি, আমাদের অনেক কষ্ট হচ্ছে। প্রতিনিয়তই বিভিন্ন ধরনের রোগী পাচ্ছি। আজকেও আমাদের এখানে প্রায় 140 জনের মতো শিশু রোগী ভর্তি রয়েছে। তো আসলে তীব্র গরমে যেটা হয় সাধারণত খাদ্য এবং পানিবাহিত যে রোগগুলো, সেই রোগগুলো আসলে বেশি হয়। টানা দাবদাহে পুড়ছে দেশের দক্ষিণের জেলা যশোর। গত কয়েকদিন এই অঞ্চলে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। জেলায় ডায়রিয়া রোগীর পাশাপাশি গরমজনিত রোগীর সংখ্যা বেড়েছে। রোগীর চাপ সামাল দিতে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে। 24 ঘন্টায় ভর্তি হয়েছে 17 জন, এখন রোগী আছে 30 জন। তার মধ্যে শিশু আছে, টোটাল শিশু আছে 21 জন। ঘরের বাইরে গেলে সুতি ঢিলে ঢালা পোশাক পরার পাশাপাশি ছাতা ও পানি রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সাদিয়া ওমর, চ্যানেল আই। এবার খেলার খবর।